গতকালকে বিধানসভায় বাজেট পেশ করেছে বিজেপির সরকার। দেখা যাচ্ছে সেই বাজেটে ডাবল ইঞ্জিনের সুফল। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বরাদ্দ 1 লাফে 3 গুণ। কেন্দ্রীয় বরাদ্দ বেড়ে ৭১,৩৯৩ কোটি টাকা। বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছে, কেন্দ্রীয় বরাদ্দ বেড়েছে অনেকটাই, বরাদ্দ 1 লাফে 3 গুণ। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, ডাবল ইঞ্জিনের ডাবল বেনিফিট কিভাবে পাবে রাজ্য, কোন প্রকল্পের জন্য কত বরাদ্দ করা হয়েছে? একদমই দেখো, গতকালই রাজ্য বাজেট পেশ করা হয়েছে এবং সেই রাজ্য বাজেটে দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে একাধিক কেন্দ্রীয় প্রকল্প যার আর্থিক বরাদ্দ বা আর্থিক সুবিধা রাজ্য পেতে চলেছে। আর সেখানেই যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় একাধিক প্রকল্পে চলতি অর্থবর্ষে রাজ্য যে বরাদ্দ পেতে চলেছে তার পরিসংখ্যান যা দাঁড়াচ্ছে সেটা দেখা যাচ্ছে পিএমসি প্রকল্প, অর্থাৎ স্কুলে স্কুলে যে পিএমসি প্রকল্প চালু করা হবে, এই পিএমসি প্রকল্পে স্কুলে স্কুলে জন্য রাজ্য ২১০০ কোটি টাকা অর্থাৎ ২১০০ কোটি টাকা চলতি অর্থবর্ষে পেতে চলেছে, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সমগ্র শিক্ষা মিশনে কেন্দ্রীয় বরাদ্দ পাবে রাজ্য ৩,০০০ কোটি টাকা। আয়ুষ্মান ভারত, তুমি জানো যে রাজ্যে সরকার পালাবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে কার্যকর করা হয়েছিল আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারত প্রকল্পে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বরাদ্দ পাবে ৩,১০০ কোটি টাকা। ১২৫ দিনের কাজ, যেটা জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হবে রাজ্যে, ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়েছে। ভিবিজি রামজি এই খাতে রাজ্য সরকার পাবে, কেন্দ্রীয় যে শেয়ার সেখানে পাবে ১৪,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, যেটাও খুব শীঘ্রই শুরু হবে, এখন বর্তমানে বিভিন্ন জেলায় জেলায় ভেরিফিকেশন চলছে। এই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাতে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বরাদ্দ পাবে ১৩,০০০ কোটি টাকা। জল জীবন মিশন চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বরাদ্দ পাবে ৮,৮০০ কোটি টাকা। পিএম সেতু প্রকল্প, বিশেষত এই পিএম সেতু প্রকল্প বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার এই আর্থিক বরাদ্দ দেয় কারিগরি শিক্ষা দপ্তরকে। এই পিএম সেতু প্রকল্পে চলতি আর্থিক বর্ষে পাবে রাজ্য ৫৭০ কোটি টাকা। জাতীয় স্বাস্থ্য মিশনে পাবে ২,৭০০ কোটি টাকা। এই যে তোমাকে এতগুলো প্রকল্পের নাম বললাম, এই এতগুলো প্রকল্প যদি মোট ধরা হয় তাহলেই দেখা যাচ্ছে প্রায় ৫০,০০০ কোটির কাছাকাছি এই প্রকল্পগুলি মিলিয়েই কেন্দ্রীয় বরাদ্দ পাচ্ছে রাজ্য। এরপর আবার রাজ্যের শেয়ার আছে, কারণ যে প্রকল্পগুলির নাম তোমাকে বললাম সেই প্রকল্পগুলির মধ্যে কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৫০% টাকা দেয়, কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৬০% বা কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৭০% টাকা দেয়। এ তো গেল কেন্দ্রীয় প্রকল্পগুলো। এর পাশাপাশি কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে যেখানে সরাসরি কেন্দ্র ১০০% টাকা দেয়। আবার এমন কিছু প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলির নাম নিলাম না, সেই প্রকল্পগুলিতেও কেন্দ্রীয় বরাদ্দ পাবে। প্রায় ৯০টি স্কিম রয়েছে, তেমনটাই অর্থ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। ৯০টি প্রকল্প রয়েছে যার সুবিধা চলতি অর্থবর্ষেই রাজ্য পেতে চলেছে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই দুই জায়গা থেকেও আর্থিক সহযোগিতা রাজ্য পেতে চলেছে। আর তারই সুফল তুমি দেখছো এবারের এই রাজ্য বাজেট, যেখানে ৩ গুণ কেন্দ্রীয় বরাদ্দ বেড়েছে। তার সুফল পাবে বাংলার মানুষ, তার সুফল পাবে সাধারণ মানুষ এবং তার সুফল ঘরে ঘরে পৌঁছে যাবে। তার কারণ ডবল ইঞ্জিন সরকারের ডবল বেনিফিট হতে চলেছে রাজ্যে। গতকালই রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেখানেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বরাদ্দ ৩ গুণ বেড়েছে। আর কোন প্রকল্পে কত টাকা চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার দিতে চলেছে তার পরিসংখ্যান তেমনটাই উঠে এসেছে এবং এই পরিসংখ্যানকে সামনে রেখেই রাজ্য সরকার এই বাজেট তৈরি করেছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বরাদ্দ 1 লাফে 3 গুণ। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেট, কতটা লাভবান হলো রাজ্য দেখুন। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কি কি সুবিধা তা ইতিমধ্যেই কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারছি। এবার স্পষ্ট করে বোঝা যাচ্ছে বাজেটে ডাবল ইঞ্জিনের বাজেট। দেখুন তার সুফল কি। এই হচ্ছে বাজেট অ্যাট এ গ্লান্স। আজকে যে বাজেট পেশ করা হলো সেই বাজেট অ্যাট এ গ্লান্স, যা যা টাকার কথা বলা হয়েছে সব কোটিতে। সবচেয়ে ইন্টারেস্টিং যেই জায়গাটা যেখান থেকে আমরা বুঝতে পারবো বাজেট ডবল ইঞ্জিনের কি সুফল, সেটা হচ্ছে এই ফিগারটা এবং এই ফিগারটা।
এটা হচ্ছে কি 22,068 কোটি টাকা। এটা কোথা থেকে এসেছিল? এটা দিয়েছিল গ্র্যান্টস ইন এইড ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার যেই টাকা দেয় সেই টাকাটা আমরা পেয়েছিলাম 2025-26 আর্থিক বছরে, অর্থাৎ যখন টিএমসি সরকার, সেই আমলে কেন্দ্রের থেকে রাজ্য টাকা পেয়েছিল 22,068 কোটি টাকা। সেই টাকাটা এবার ডবল ইঞ্জিনের সরকার এবার সেটা কোথায় বেড়ে হলো? এক ধাক্কায় 22,068 কোটিটা বেড়ে দাঁড়িয়ে চলে গেল 71,393 কোটি টাকা। অর্থাৎ 22,068 কোটি টাকা যেটা তৃণমূলের আমলে কেন্দ্র দিয়েছিল, সেইটাই এই ডবল ইঞ্জিনের সরকার যেই হলো, সেই টাকাটা বেড়ে কেন্দ্র এবার টাকা দেবে 71,393 কোটি, যেটা প্রায় 3 গুণেরও বেশি। গতবারের থেকে 3 গুণেরও বেশি টাকা এবার কেন্দ্রের থেকে পাবে রাজ্য, যেই টাকাটা রাজ্য বিভিন্ন প্রকল্পে ব্যবহার করবে এবং যেটা বিজেপি সরকার চাইছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে হাঁটাতে। এই তথ্য যেটা বলছে, দেখুন 2024-2025 তখন তৃণমূলের সরকার, তখন কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া গেছিল, রাজ্য পেয়েছিল 15,205 কোটি টাকা। 2025-26 বাজেট হলো, বাজেটে ধরা হয়েছিল যে 37,157 কোটি টাকা পাওয়া যাবে কেন্দ্রের থেকে, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া গেছিল সেটা পরে পরিবর্তন হয় ফিগারটা দাঁড়িয়েছিল 22,068 কোটি টাকা। অর্থাৎ 2025-26 কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল 22,068 কোটি টাকা। এইবার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি, এইবার রাজ্য কেন্দ্রের থেকে পেতে চলেছে 71,393, যেটা আগের বার হয়েছিল 22,068, যেই টাকাটা পাওয়া গেছিল কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল, সেটাই এবার বেড়ে হচ্ছে 71,393, অর্থাৎ এর প্রায় 3 গুণ টাকা পেতে চলেছে। এটা দেখেই অনেকে বলছেন এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। রাজ্য সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে তারা যুক্ত হয়ে রাজ্যের উন্নয়ন করতে পারে, তার জন্যই কেন্দ্র এবার এতটা টাকা রাজ্যকে দিচ্ছে। যে খবরে নজর রাখবো, চিফ হুইপ বদল চেয়ে স্পিকারকে চিঠি দিল মমতা তৃণমূল। ফিরহাদের বদলে মদনকে চিফ হুইপ করার আর্জি। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, ফিরহাদ হাকিম তিনি ঋতব্রত শিবিরে যোগদান করেছেন, তার সেই কারণেই কি এই বদলের জন্য স্পিকারকে চিঠি? একেবারেই তাই, এবং চিফ হুইপ পদে বদল করতে চেয়ে বিধানসভা স্পিকারকে সে কারণেই চিঠিটা দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই তো যে আগের চিঠি জমা পড়েছিল যেখানে ফিরহাদ হাকিমের নাম ছিল, সেটাকে তো আগেই খারিজ করে রেখেছেন হচ্ছে স্পিকার, এবং যে কারণেই হচ্ছে চিফ হুইপ হিসাবে আখরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু কোর্টে মামলাটি চলছে এবং কালীঘাট মঞ্চে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা ওই বিরোধী শিবিরকে তারা মানছেন না, তাদের বক্তব্য যে পরিষদীয় দল তৃণমূল কংগ্রেসের, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারপারসনের নেতৃত্বে হয়েছে, ফলে তারা যে বিষয়টাকে নিয়ে আবেদন করবেন এবং সে কারণে তাদের তরফ থেকে চিঠি দেওয়া। সূত্রের খবর যে গতকাল রাত 10:45 স্পিকারকে একটা মেল করা হয়েছিল কালীঘাট মঞ্চে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং আজকে সকালবেলা 10:25 নাগাদ এই মর্মে একটা চিঠির হার্ড কপি নিয়ে আজকে স্পিকারের সঙ্গে দেখাও করেছেন হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় সহ কয়েকজন, এবং তারা বলেছেন যে এই গোটা বিষয়টি একটা মামলাটি বিচারাধীন অবস্থাতে রয়েছে। যখন তাদের তরফ থেকে পাল্টা বলা যে যখন মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে তখন বিরোধী দলের নেতা তো স্থির হয়ে গিয়েছে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কেন তাদের এই দাবি মান্যতা হবে না। যদিও বিধানসভা সচিবালয়ের তরফ থেকে তাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে 2/3 মেজরিটির ভিত্তিতে স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন, এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার কি ছিল, ডিভিশন বেঞ্চে তারা গিয়েছেন এবং সেখানে মামলাটি চলছে। তবে তারা চিঠির অংশটি তারা গ্রহণ করেছেন বা মেলটি সম্পর্কে তারা রেখেছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে কোনো উত্তর তাদেরকে দেওয়া হয়নি। সঙ্গে থাকো আবির। মমতাহীন তৃণমূল, আজই নির্বাচন কমিশনে নব তৃণমূলের প্রতীক দাবি করে কমিশনে, আজ নির্বাচন কমিশনে যাচ্ছে নব তৃণমূলে 10 জনের জাতীয় কর্মসমিতি। আমরা গতকালকেই তা দেখেছি।
আর আজই নির্বাচন কমিশনে যাচ্ছে নব তৃণমূল। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, লড়াই এবার নির্বাচন কমিশনে, এবং তারাই যে আসল তৃণমূল, তারাই যে নব তৃণমূল, তারাই যে এই প্রতীক দাবিদার, এই লড়াইয়ে জিততে হলে কোন কোন ফ্যাক্টর কাজ করবে? প্রথমত হচ্ছে যে গতকালকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে মেল পাঠানো হয়েছে, এবং তারা গত 20শে জুন তাদের যে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের বিষয়টিকেই তারা পাঠিয়েছেন। এবং আজকে কিছুক্ষণ আগে যেটা খবর আমরা পাচ্ছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে টিম তারাও আজকে নির্বাচন কমিশনে যাচ্ছেন। একটি আইনজীবীদের দল তারা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তরের যে কাগজপত্র তা তারা জমা দেবেন। অপর একটি দল রাজ্যে যে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে, স্টেট ইলেকশন কমিশনের যে অফিস, সেখানে যাবে। তারা দেখা করে তাদের তরফ থেকে যে প্রয়োজনীয় কাগজপত্র তা সেটা জমা দিয়ে দেওয়া হবে। তাদেরও বক্তব্য সেটা হচ্ছে যে তাদের দিকে দলের একাধিক নেতারা রয়েছেন, সাংসদরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে তারা প্রত্যেকে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, এবং তারা যে সিদ্ধান্ত গ্রহণ করছেন সেই সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকে যে আইনত যে কাগজপত্র তৈরি করা দরকার সেটাকেও তারা তৈরি করে ফেলেছেন। এই যাবতীয় বিষয় নিয়ে তারা যাতে নাম এবং প্রতীক পান সেই দাবি জানিয়ে তারা আজকে দ্বারস্থ হচ্ছেন। এবার মমতাপন্থীদের জমা পড়েছে, ঋতব্রতপন্থীদের জমা পড়তে চলেছে। এরপরে গোটা সিদ্ধান্তে স্পিকার তিনি গ্রহণ করবেন, যেটা নিয়ম অনুযায়ী স্পিকার দুপক্ষকে ডেকে পাঠাতে পারেন, সেখানে বসে আলোচনা এবং আইন অনুযায়ী কি হয় সেটিকে তারা দেখবেন। তবে এখনো পর্যন্ত অনেকে বলছেন যে পাল্লা ভারী রয়েছে বিরোধী শিবিরের দিকে। তার কারণ হচ্ছে তাদের কাছে 2/3 মেজরিটি, এবং একই সঙ্গে হচ্ছে যারা দলের একটা সময় দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে সেখানেও যে পূর্ণ সহযোগিতা বা সমর্থন রয়েছে, সেই রেজলিউশনও তারা পাশ করিয়ে নিতে পেরেছেন। তবে অতীতে যেভাবে দেখতে পাওয়া গিয়েছিল যে মহারাষ্ট্রের ক্ষেত্রে অজিত পাওয়ার গোষ্ঠীর ক্ষেত্রে বা একনাথ সিংহের গোষ্ঠীর ক্ষেত্রে যখন বিভিন্ন বিষয় এই ধরনের বিষয় আদালতে গিয়েছিল, এই গোটা বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। বেশ, নজর থাক। ধন্যবাদ আবির। নব তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, সাধারণ সম্পাদক ঋতব্রত, সন্দীপন, জাভেদ, বিপ্লব, জাতীয় কর্মসমিতিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কর্মসমিতিতে রয়েছেন সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, রথিন ঘোষ, জাতীয় কর্মসমিতিতে রয়েছেন আকরুজ্জামান, কাজল শেখ। এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা, শ্রী ইমানি বিশ্বাস, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানী, শ্রী কানাইয়ালাল আগরওয়াল, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রী সমর মুখার্জি, শ্রীমতী শিউলি সাহা, শ্রী চন্দ্রনাথ সিনহা, শ্রী অপূর্ব সরকার, ডেভিড, শ্রী কাজল শেখ, শ্রী জয়দেব হালদার, শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রী আশিস ব্যানার্জি, শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা, শ্রী খগেশ্বর রায়, শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী অরুণাভ সেন রাজা, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী সুরজিৎ মিত্র বাদল, শ্রী অভিজিৎ সিনহা, শ্রী দীনেন রায়, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার ওদের নেই। তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে পরিচয় দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, নিজের রক্ত জল দিয়ে একটা দল তৈরি করেছেন। তার উপর দাঁড়িয়ে কেউ আমরা পুরসভায়, কেউ বিধানসভায়, কেউ লোকসভায় গেছে, তারা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক কেড়ে নেওয়া। আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে। এরা এদের মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা। দেখুন, এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুসল পর্বের মতো। মুসল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে দাদাগিরি, নেতাগিরি করে এসছেন, পুরনো লোকেদেরকে তাদের উপরে প্রেশার দেওয়া, তাদেরকে নানারকমভাবে অত্যাচার করা, তাদেরকে অপমান করার কাজ করতেন।
এখন তারা সুযোগ পেয়ে তার প্রতিশোধ নিচ্ছে। তো সেই জন্য কর্মের ফল এই যুগ এখানেই ভোগ করতে হবে। নজর রাখবো সিকিমের দিকে। সিকিমের ছবি আপনাদের দেখাবো। দেখুন টানা বৃষ্টি এবং যে কারণে সিকিমে আবারও ধস নেমেছে। দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং উত্তরবঙ্গের বৃষ্টি টানা বৃষ্টি চলছে সিকিমে, যার ফলে ধস নেমেছে আবারও। পূর্ব সিকিমের প্যাকিয়ং জেলায় ধস নামলো। রংপো থেকে জোড়াথাং যাওয়ার রাস্তায় ধস নেমেছে। যে ছবি উঠে আসছে রীতিমতো সেই ছবি, মারাত্মক সেই ছবি। ধস নেমেছে, একেবারে বিপর্যস্ত। দেখুন রংপো থেকে রেনক পর্যন্ত যাওয়ার রাস্তা, সেই রাস্তা বন্ধ। রংপো থেকে রোডাথাং যাওয়ার পথে রাস্তায় ধস। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন প্রতিনিধি। পার্থ, এখন কি অবস্থা, কি ছবি উঠে আসছে সেখান থেকে? তাই গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে সিকিম জুড়ে। সিকিমের চারপাশে কিন্তু বৃষ্টি চলছে এবং যে ছবি আমরা দেখাচ্ছি তা পূর্ব সিকিমের প্যাকিয়ং জেলার অন্তর্গত। এখানে রংপো যে বাংলা সিকিম সীমানা রয়েছে, সেখানে সেই রংপো থেকে পূর্ব সিকিমের রোডাথাং যাওয়ার এবং রাস্তাতে কিন্তু পর্যটন কেন্দ্র দিল্লিতে যাওয়ার এই পথে যেতে হয়। এই রংপো থেকে রোডাং যাওয়ার পথেই কিন্তু বড় সড়ো ধস নামে এবং বড় বড় বোল্ডার পাহাড় বড় বড় বোল্ডার কিন্তু পাহাড় পড়তে দেখা যাচ্ছে ছবিতে। এবং স্বাভাবিকভাবেই বড় ধস নামায় আপাতত কিন্তু গোটা রাস্তা বন্ধ রয়েছে। রংপো থেকে রেনক, রংপো থেকে রোডাং যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ। বিকল্প কিছু রুট চালু করতে ইতিমধ্যে এখানে পূর্ব সিকিমের কর্তারা সেখানে গিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এবং যাতে অন্তত একমুখে যান চলাচল শুরু করা যায় সেই চেষ্টায় চালাচ্ছে কিন্তু গ্রেফের জওয়ানরা। এবং গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে ইতিমধ্যে কিন্তু সিকিম জুড়েই কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বেশ কিছু জেলায় ইতিমধ্যে বাইরে থেকে প্রতিবারই বৃষ্টির প্রভাব থাকছে। সব মিলিয়ে কিন্তু বৃষ্টিতে ধসে বিপর্যস্ত পাহাড়। ধন্যবাদ পার্থ। সিকিমের ছবি দেখছি, রীতিমতো ভয়ঙ্কর সেই ছবি। যে ধসের ছবি উঠে আসছে, ভয়ঙ্কর সেই ছবি। এবার জলপাইগুড়ির ছবি দেখুন। জলপাইগুড়ির নেওড়া নদী, সেখানে রীতিমতো ভাঙন। রাত থেকে ডুয়ার্স এবং পাহাড়ে টানা বৃষ্টি চলছে। টানা বৃষ্টিতে ফুঁসছে পাহাড়ি নদী, ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির ছবি, সেখানে নেওড়া নদীতে ভাঙন এবং সেই ভাঙনের ফলে স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। রাত থেকে ডুয়ার্সে বৃষ্টি চলছে, পাহাড়ে টানা বৃষ্টি হচ্ছে, রীতিমতো ফুঁসছে পাহাড়ি নদী। নদীতে ভাঙনে রীতিমতো চিন্তায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। নদী পাড়ের বাসিন্দাদের ঘুম উড়েছে। সরকার বলেছিল যে এখানে ইরিগেশন বাঁধ রয়েছে, তো এই জায়গায় শিগগিরই কাজ হবে। তো যাই হোক, তো দেখা গেল তো শীতকাল তো পার হয়ে গেল। তারপরে এই ছোটো যেগুলা আরগুলো দিয়েছে এগুলো তো সম্পূর্ণ ভেসে নিয়ে গেছে। তারপর আবার জমি ক্ষতি করেছে। বান পুরো ভেঙে চলে যাচ্ছে। নতুন সরকার এখন কি ব্যবস্থা করতেছে সেটা একটু করে দিলে ভালো হয়। সব এগুলা বরবাদ হয়ে যাবে। আর এখন মানুষ ঘুমাইতেও পারতেছে না। আজকে এখন রাত থাকে তো মানুষকে জেগে থাকতে হবে। যত যে ঝর্ণা হচ্ছে এই ঝর্ণার ইয়েতে তো মানুষ তো ঘুমা টুমা সব বন্ধ হয়ে যাবে। নদীতে ভাঙন, চিন্তায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। এদিকে দুধিয়ার ছবি আপনাদের দেখায়। দুধিয়ায় অস্থায়ী সেতু মেরামতির কাজ চলছে, কারণ শনিবার এক রাতের বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছিল দুধিয়া সেতু। বালাসর নদীতে ভেঙে যায় অস্থায়ী সেতু এবং হিউম পাইপের অস্থায়ী সেতু মেরামতি শুরু। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ থেকে আপডেট নেব। বিশ্বজিৎ, এই সেতু মেরামতির কাজ কত দূর? কাজ শেষের টার্গেট কবের মধ্যে নেওয়া হয়েছে? কবে শেষ হবে এই কাজ? দেখো, শনিবারই এই সেতু কিন্তু ভেঙে যায়, যেটা অস্থায়ী সেতু হিউম পাইপ দিয়ে তৈরি ছিল। বালাসনের এক রাতের জলে কার্যত তছনছ হয়ে যায় এই সেতু। হিউম পাইপের সেতুকে মেরামতের কাজ কিন্তু শনিবার বিকেল থেকেই শুরু হয়, কিন্তু বৃষ্টি এক নাগাড়ে হওয়ায় কাজে কিছুটা হলেও ক্ষণ পড়ে। সেই অবস্থায় কিন্তু এবার সেই সেতু মেরামতের কাজ হাতে নিল সেনাবাহিনী। মূলত অস্থায়ী হিউম পাইপের সেতু, সেখানে ক্ষতিগ্রস্ত এলাকায় কিন্তু
এবার স্টিলের সেতু করবে সেনাবাহিনী, যার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সেনা সূত্রে খবর 1 মিটার চওড়া, 34 মিটার লম্বা এই স্টিলের সেতু হবে, যা আজ সন্ধ্যের মধ্যেই কাজ কিন্তু শেষ হবে, যার যুদ্ধকালীন তৎপরতা ইতিমধ্যে কাজ হচ্ছে। আর এই সেতু দিয়ে শুধুমাত্র হাঁটা পথেই যোগাযোগ করতে পারবেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে ভারী গাড়ি এবং যানবাহন পরিচালনার জন্য আগামী 7 দিনের টার্গেট নেওয়া হয়েছে। বেইলি সেতু করছে সেনাবাহিনী, প্রায় 3 মিটার চওড়া এবং 58 মিটার লম্বা বেইলি সেতু হচ্ছে অস্থায়ী হিউম পাইপের সেতুর পাশে, যার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে সেই 7 দিনের মধ্যে কাজ শেষের টার্গেট নেওয়া হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ।